নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই পাস টাইম হবিজে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যে ভিডিওটা দেখতে চলেছেন এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। অ্যাডেনিয়াম গাছ নিয়ে ইতিপূর্বে এত বড় ভিডিও এবং বিশদ আলোচনা এবং প্র্যাকটিক্যালি অনেকগুলো বিষয় নিয়ে হাতে কলমে দেখাতে চলেছি। এই যে দেখতে পাচ্ছেন, গাছটাকে সদ্য মাটি থেকে তোলা হয়েছে এবং ভালো করে ধুয়ে এখানে রাখা হয়েছে গাছটাকে। তো এই ভিডিওতে শুধুমাত্র যে কর্ডেক্সটা কীভাবে বাড়ানো হবে সেটাই শুধুমাত্র দেখানো হবে না, এর সাথে দেখানো হবে যে এর রুট প্রুনিং, ব্রাঞ্চ প্রুনিং এবং অ্যান্টি ফাঙ্গাল ট্রিটমেন্ট। তারপর দেখানো হবে যে কী পদ্ধতি অবলম্বন করলে এর এই যে রুটটা, এই যে কর্ডেক্সটা দেখতে পাচ্ছেন, এই যে কর্ডেক্সটা এত মোটা যে কর্ডেক্স, এবং আরও মোটা কিভাবে করবেন। গাছটা কর্ডেক্সটা যত মোটা হবে ততই দেখতে বেশি সুন্দর হবে। আর কি করে বেশি ফুল পাওয়া যায়, কীভাবে বেশি ব্রাঞ্চ পাওয়া যায় সেটাও বোঝানো হবে। এবং তার সাথে মাটি তৈরি এবং রিপোর্টিংটা খুবই গুরুত্বপূর্ণ। রিপোর্টিং কিভাবে করানো হবে এবং রিপোর্টিং করার আগে কিভাবে তার মাটিটা তৈরি করব, সমস্ত কিছু একবারে হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখানো হবে। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এতগুলো বিষয়কে একসঙ্গে ধরে রাখার জন্য এটা কিন্তু করতে হবে। দেখুন, প্রথমেই একটা নতুন ব্লেড নিয়ে নিয়েছি, এবং যেটা কি একবারে নতুন ব্লেড নেবেন, একেবারে জীবাণুমুক্ত করার কোনো প্রয়োজন হবে না, একবারে মানে খুবই ধারালো হবে, যেমন একবারেই কাটা যায়। এই যে দেখছেন একেবারে রস বের হচ্ছে। হ্যাঁ, এই যে খুঁটিনাটি বিষয়গুলো, এই যে রসটা যে বের হচ্ছে এটা যেন হাতে না লেগে যায়, কারণ অনেকেরই থাকে একটা স্কিন অ্যালার্জি থাকে। এর যে রসটা হাতে লাগলে অনেক সময় জ্বালা করে, বা ছিটকে যেন চোখে না লেগে যায়, এটাও কিন্তু আপনাদেরকে ভাবতে হবে। তো এই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন খুঁটিনাটি অনেক বিষয় এখানে আলোচনা করা হয়েছে বা আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন এক ঘায়ে এটা কাটতে হবে, এবং কাটার কেন দরকার না, যাতে আমরা বেশি আরও ব্রাঞ্চ পাই, যাতে আরও বেশি ব্রাঞ্চ পাই, এবং বেশি ব্রাঞ্চ পেলে, বেশি ডাল পেলে কি হবে, সেখানে বেশি ফুল হবে। আর দেখছেন কাটার পদ্ধতিটা, যেটা আমি যেভাবে কাটছি, এটা হচ্ছে 45 ডিগ্রি করে কাটতে হবে। সোজা সোজা কাটবেন না, একটু তেরচা করে কাটবেন। এবং দেখছেন এই যে চোখগুলো দেখতে পাচ্ছেন, যেখান থেকে পাতা বেরিয়েছিল আগে, পাতাগুলো পড়ে গেছে, এই যে দাগগুলো আছে চোখের ঠিক উপরে বা ঠিক নিচে কাটবেন, মানে চোখে বরাবর কাটবেন না, তাহলে কিন্তু ব্রাঞ্চ বের হতে অসুবিধা হবে। যেগুলো একটু মোটা ডাল সেগুলো, এটা আমি এক হাতে ক্যামেরা নিয়ে কাজটা করছি বলে এটা কাটতে একটু অসুবিধা হচ্ছে। দেখতে পাচ্ছেন চোখের ঠিক উপরটাতে কাটবেন, এবং সবসময় চেষ্টা করবেন যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যেন কাটা যায়। আর একটা হচ্ছে গাছের এই যে ডালগুলো চাইবেন যে সমান উচ্চতায় যেন কাটা যায়, তাহলে খুবই দেখতে ভালো লাগবে। তাহলে এইভাবে এটা হচ্ছে প্রুনিং করতে হবে। বছরে কখন প্রুনিং করব, হ্যাঁ, এই যে খুঁটিনাটি বিষয়গুলো কখন প্রুনিংটা করব না, ঠিক এই টাইমে, এই যে ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে কেটে নিতে হবে। আর এই যে ডালগুলো কখনোই ফেলে দেবেন না। এই ডালগুলো থেকে আবার কিভাবে গাছ তৈরি করতে হয় তার পদ্ধতি, তার ভিডিও আমার কিন্তু চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন যে এই যে রুটগুলোকে কিন্তু কাটতে হবে। রুটগুলোকে না কাটলে পরে গাছটার কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। কারণ প্রত্যেকবার যখন আমরা লাগাবো গাছটাকে, দেখুন গাছটা কখন রিপোর্টিং করতে হয়, কতবার, বছরে প্রত্যেক বছর রিপোর্টিং করার দরকার নেই, 2 বছর অন্তর অন্তর গাছটাকে রিপোর্টিং করবেন। গাছটাকে রিপোর্টিং করতেই হবে, এবং করার সময় প্রত্যেকবার একটু করে সামান্য করে তুলে পরে, ওই যে তুলছেন তার এই যে উপর থেকে যে ছোট্ট শিকড়গুলো, এই শিকড়গুলো কেটে দিলে গাছের কিন্তু কোনো ক্ষতি হয়ে যাবে না, কারণ নিচের শিকড়গুলো থাকবে।
গাছ যেগুলো নিচের শিকড়গুলো থেকে গাছ যেগুলো খাবার সংগ্রহ করে সেই শিকড়গুলো রেখে দেবো। উপরের এই যে শিকড়গুলো দেখতে একটু বাজে লাগছে, যখন গাছটাকে উপরে বসাবো তখন ওই যে শিকড়গুলোকে ছেঁটে একবারই সুন্দর করে নিতে হবে, যাতে গাছটা দেখতে সুন্দর লাগে। তো এইভাবে ধারালো একটা ব্লেড নিয়ে, মানে একটু সময় নিয়ে খুব সুন্দর করে কাটবেন, যাতে কাটতে যেয়ে গাছটার আবার যে মোটা যে শিকড়গুলো আছে ওগুলাই তো গাছের সৌন্দর্য, এই মোটা শিকড়গুলো যেন না কোনো ক্ষতিগ্রস্ত না হয়। খুব সুন্দর করে একটু সময় নিয়ে কাটবেন। এই যে দেখছেন উপরেরগুলো কেটে দিয়েছি, বেশ একটা উপরটা বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এরপর নিচের এই যে দেখতে পাচ্ছেন নিচের যে শিকড়গুলো, এই শিকড়গুলো কিন্তু রয়ে যাচ্ছে, এই শিকড়গুলো থাকবে একটু উপরে। এরপরে হচ্ছে এটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল ট্রিটমেন্ট। দেখুন কাটলেই তো হবে না, তাকে অ্যান্টি ফাঙ্গাল এই যে উপরেও দিতে হবে এবং অবশ্যই শিকড়গুলোতেও দিতে হবে। এটি হচ্ছে একটি সাফ, যা আপনারা যে কোনো অ্যান্টি ফাঙ্গাল এই পাউডার বাজারে কিনতে পাওয়া যায়, দোকানে গেলেই অ্যান্টি ফাঙ্গাল পাউডার আপনারা পেয়ে যাবেন। সাফও নিতে পারেন, সাফ হচ্ছে সব জায়গায় অ্যাভেলেবেল। এই যে কাটা অংশগুলোতে আমি এই যে হাত দিয়ে লাগাচ্ছি, এটা অনেকেরই, আমার যেমন স্কিনে কোনো অ্যালার্জিক মানে সেনসিটিভ নেই, হ্যাঁ, এই যে আমার ওই তরল পদার্থটা লাগলে পরে কোনো চুলকায় না বা অ্যালার্জি হয় না বা জ্বালা যন্ত্রণা কিছু হয় না। তো যাদের অনেকেই ভয় করেন বা হতেও পারে, সেটা কী করবেন, সঙ্গে সঙ্গে সাবান দিয়ে ধুয়ে নিতে পারেন এবং ব্রাশ দিয়েও লাগাতে পারেন। আর যাদের এই সাফটা বাড়িতে নেই বা পাওয়া যাচ্ছে না, তাদের বলবো ওই জায়গাতে, ওই কাটা জায়গাগুলোতে আপনারা ফেভিকল বা আপনারা একটা কাজ করতে পারেন, যেটা নেল পালিশ পাওয়া যায়, সে নেল পালিশ লাগিয়ে নিতে পারেন। যে প্রত্যেকটা জায়গায় যে জায়গাগুলো কাটা গেছে বা তোলার সময়তে, এই যে দেখতে পাচ্ছেন তোলার সময় যে জায়গাগুলো মানে কি হয়েছে, ছালটা উঠে গেছে, ঠিক আছে, ছালটা উঠে গেছে, মানে কার্পণ্য করবেন না। অ্যান্টি ফাঙ্গাল এই যে পাউডারটা, এই পাউডারটা দিতে কিন্তু কার্পণ্য করবেন না, বরঞ্চ দরকার হলে পুরো শিকড়টাতে, পুরো শিকড়ের সমস্ত জায়গায় ভালো করে মাখিয়ে দেওয়াটাই ভালো, কারণ এটা মাটির তলায় থাকবে। মাটির তলায় সবসময় শিকড়গুলো ভিজে ভিজে থাকে, ফলে সেখানে ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স কিন্তু 99%। তাহলে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো, মানে যে জায়গাগুলো কাটা হলো, এই দেখুন খুব ভালো করে প্রত্যেকটা জায়গা লাগিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব মন দিয়ে করতে হবে এবং ধীরে সুস্থে করতে হবে, কোনো জায়গায় যেন বাদ না যায়। ঘুরিয়ে দেখে নেবেন যে সব জায়গাগুলোতে অ্যান্টি ফাঙ্গাল এই পাউডারটা দেওয়া হয়েছে কি না। তাহলে এই সব জায়গাগুলোতে অ্যান্টি ফাঙ্গাল পাউডার দেওয়া হয়ে গেল। এরপর যে কাজটা হচ্ছে, এই কাজটাই হচ্ছে কর্ডেক্স বাড়াতে গেলে কি করতে হয়। হ্যাঁ, এরকম একটা দড়ি আপনাদেরকে নিতে হবে, কারণ দড়ি দিয়ে এই গাছের কাণ্ডটা খুব ভালো করে বেঁধে এটাকে এমন জায়গায় ঝোলাবেন যেখানে কিন্তু ডাইরেক্ট সানলাইট না লাগে। এটার উদ্দেশ্য একটাই, গাছটাকে বেশ কিছুদিন, অন্তত 1 সপ্তাহ, 5 থেকে 7 দিন অন্তত এইভাবে ঝুলিয়ে রাখতে হবে ঘরের ভেতর। অন্ধকার জায়গায় রাখলে সবচেয়ে ভালো। যদিও অন্ধকার জায়গা যদি না হয়, তাহলে যেন ডাইরেক্ট যেন সূর্যের আলোটা এই গাছে না পড়ে, কারণ গাছ এই সময়তে একটুও জল পাচ্ছে না, একটুও খাবার পাচ্ছে না। এরপর গাছটাকে যখন লাগাবো না, হ্যাঁ, তখন গাছটা খুব ভালোভাবে খাওয়ার জন্য, মানে আকুতি থাকবে, তার একটা খাওয়ার জন্য একটা তার প্রচণ্ড ইচ্ছা, তৃষ্ণা জেগে উঠবে এবং আস্তে আস্তে ওর ওই যে মোটা কর্ডেক্সটা, মোটা যে গোড়াটা, ওই গোড়াটা এবং ওই যে ফোলা ফোলা যে শিকড়গুলো, ওগুলো আরও বেশি ফুলে উঠবে এবং তখন গাছটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমার উপরের একটা ঘরে, এখানে এই ঘরটা ব্যবহার করা হয় না শোয়ার জন্য,
এখানে আমি এই গাছটাকে এইভাবে ঝুলিয়ে রাখছি এবং ডালগুলোকেও যে ডালগুলো লাগানো হবে সেই ডালগুলোকেও সঙ্গে সঙ্গে না লাগিয়ে এইরকম 5-7 দিন অন্তত ঝুলিয়ে রাখতে হবে। দেখুন এগুলো শুকিয়ে গেছে, প্রত্যেকটা শুকিয়ে গেছে। এগুলো যেগুলো অ্যান্টি ফাঙ্গাল যেগুলো পাউডারটা লাগিয়েছিলাম সেগুলো কিন্তু প্রত্যেকটা ডালে একটা ডালও যেন মিস না হয় এটা দেখবেন এবং 5 থেকে 7 দিন অন্তত ঝুলিয়ে রাখবেন, তবেই কিন্তু কর্ডেক্সটা মোটা হবে। দেখুন ডাল কাটার 5 দিন পর আমি এটা 5 দিন ঝুলিয়ে রেখেছি, দেখুন একটুও গাছটায় কিন্তু কোনো খারাপ কিছু হয়নি। ভাববেন না যে গাছটা মারা যাবে, না, এর ভেতরে জল থাকে, ও জল খাবার সঞ্চয় করে রাখে। এটা তো মরুভূমির গাছ, এটা হচ্ছে এটাকে ওই জন্য বলে ডেজার্ট রোজ। ডেজার্ট রোজ এই জন্যই বলা হয়। এরপরে এটাকে বার করে নিয়ে চলে এলাম, দেখুন গাছটা একবারই শুকনো, একবারই খটখটা শুকিয়ে গেছে, শিকড়গুলোও শুকিয়ে গেছে এবং অ্যান্টি ফাঙ্গাল এতদিন লাগানোর ফলে আর জল পেলে আর কোনো কিছু ক্ষতিগ্রস্ত হবে না। এরপর লাগানোর পদ্ধতিটা, এইটা কিন্তু খুবই মানে দেখবেন, খুব মন দিয়ে দেখবেন, মানে একটুও স্টেপ বাই স্টেপ, হ্যাঁ এইরকম চওড়া পাত্র নিয়ে নিতে হবে। চওড়া পাত্র, গভীর নয়, যেন ফ্ল্যাট হয় এবং চওড়া হয় এবং এটাতে যেন ফুটো থাকে। ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। ড্রেনেজ সিস্টেম, এই যে 3টা ফুটো আছে, এই যে টবের ভাঙা টুকরোগুলো, এইগুলো 3টা ওই যে ফুটোগুলো মানে যে ছিদ্রগুলো আছে সেইগুলোতে ঢাকা দিয়ে দিলাম। এরপর কি কি উপাদান, কি কি মেটেরিয়ালস লাগবে, দেখুন প্রত্যেকটা মেটেরিয়াল সম্পর্কে আমি আলোচনা করব। এই মেটেরিয়ালসগুলো, মাটিটা খুব একটা বেশি পরিমাণ কিন্তু নেওয়া চলবে না, মাটির ভাগ 50%-এরও কম নিতে হবে, ঠিক আছে? 40% বরঞ্চ মাটি নিতে হবে এবং বাকি 60% এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু তৈরি করতে হবে। দেখুন প্রথমেই নিয়েছি স্টোন চিপস, ছোট্ট ছোট্ট যে কালো কালো পাথরগুলো থাকে ঢালাই করার জন্য, ছাদ ঢালাই করার জন্য সেই রকম পাথর জোগাড় করে নেবেন, সেগুলো হচ্ছে স্টোন চিপস। সেই স্টোন চিপসগুলো একটা লেয়ার দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? প্রথমে ওই ছিদ্রগুলোকে বন্ধ করার পর স্টোন চিপসের একটা লেয়ার দিয়ে দিলাম। স্টোন চিপসের পর আমি দিচ্ছি টবেরই ভাঙা টুকরোগুলো, কারণ এগুলো জল ধারণ, এগুলো তো মাটির তৈরি, এগুলো জল চুষে রাখে, জল এগুলো টেনে রাখে। যখন আপনারা অ্যাডিনিয়াম গাছে কিন্তু সপ্তাহে বড় জোর হলে 3 বার জল দিতে হবে, 3 বারের বেশি জল দেওয়া চলবে না, ঠিক আছে? আর এই যে প্রুনিং করার আগে গাছটাকে কিন্তু 1 সপ্তাহ খাবার দিয়ে রাখতে হবে, এটা কিন্তু মনে রাখবেন, গাছটাকে 1 সপ্তাহ খাবার দিয়ে রাখতে হবে। এরপরে যে কাজটা করছি, এই কাজটা হচ্ছে ইটের টুকরো এভাবে ভেঙে নেন, ঠিক আছে? এই ইটের টুকরোগুলো জল ধরে রাখবে, ঠিক আছে? এবং ড্রেনেজ সিস্টেমটাও কিন্তু খুব ভালো হবে। অ্যাডেনিয়াম গাছ কিন্তু শুষ্ক আবহাওয়া এবং রোদ পছন্দ করে, এটা হচ্ছে মরুভূমির গাছ, এটা সবসময় মাথায় রাখবেন, এটা কিন্তু ভেজা ভেজা জায়গায় রাখা চলবে না। এরপর এইটার উপরে আমি একটা বালির লেয়ার দিয়ে দিচ্ছি, কারণ এই যে উপরে যে মাটিটা দেবো ওই মাটিটা কিন্তু গলে গলে ওই ছিদ্রগুলোতে যে অনেক সময় জমা হয়ে যায়, তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করতে হচ্ছে। ড্রেনেজ সিস্টেম শুধুমাত্র অ্যাডেনিয়াম গাছ নয়, যে কোনো গাছের ক্ষেত্রে ড্রেনেজ সিস্টেম যত ভালো হবে, জল যত বেরিয়ে যাবে তত খুব সুন্দর হবে। এরপর বালির পর এই যে যে ইটের টুকরোগুলো, এই ইটের টুকরোগুলো দিয়ে আরেকটা লেয়ার এটাতে দিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে এটাকে কিন্তু লেয়ারটা তৈরি করতে হচ্ছে। এরপরে যেটা দেখাবো মাটিটা, এই মাটিটা হচ্ছে যে কোনো গার্ডেন সয়েল নিলেই চলবে, যে কোনো গার্ডেন সয়েল নিলেই চলবে, তবে আমি যেটা ব্যবহার করি অ্যাডেনিয়ামের ক্ষেত্রে দেখুন বালি মেশাতে হবে, আমি বালি মেশাবো এই মাটিটার সঙ্গে। তো এই জন্যে আমি নদীর ধারের বালি মাটি, এটা হচ্ছে নদীর ধারের বালি মাটি, এবং মাটিগুলোকে
এই যে বড় বড় যদি ঢেলা থাকে, এইরকম যে ঢেলাগুলো আছে, এইগুলো মাটির টুকরোগুলো এরকম থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু এর থেকে বড় টুকরো যেন না থাকে, মাটিটা যেন একদম ভেঙে ঝুরঝুরে করে দেওয়া যায়। এরপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে তুষের ছাই। তুষের ছাইটা পটাশিয়ামের কাজ করে, ঠিক আছে? তুষের পটাশিয়ামের কাজ হলো যে গাছে যাতে চট করে রোগ না লাগে। এই পটাশিয়ামটা গাছে তুষের ছাইটা নিয়ে নিলাম। এরপরে এটা হচ্ছে জৈব সার। এই জৈব সার সামান্য, দেখতে পাচ্ছেন কতটুকু নিয়েছি, এরকম সামান্য জৈব সার নিয়ে নেবেন। জৈব সারে আসলে কি হয়, অনেক মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে, ঠিক আছে? অনেক মানে অনুখাদ্য থাকে। এরপরে হচ্ছে এটা হাড় গুঁড়ো, যা আপনারা তো জানেন, হাড় গুঁড়ো যারা গাছের করেন, হাড় গুঁড়ো তো পেয়ে যাবেন যে কোনো চাষির দোকানে, হাড় গুঁড়ো পেয়ে যাবেন। এটা হচ্ছে, এখানে ফসফরাস থাকে, ফুল ফোটাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধও করে, ঠিক আছে? এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে নিম খোল কিন্তু অতি অবশ্যই দেবেন। দেখুন খোলের কাজটা ভালো, এবং নিমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওখানে কোনো রোগ জীবাণু পোকামাকড় যাতে শিকড়ে না থাকে। আর একটা জিনিস, সেটা হচ্ছে কোকোপিট। এই কোকোপিটটা আমি বাড়ি থেকে বানানো নারকেল ছবড়া থেকে কেটে কেটে কোকোপিট তৈরি করে নিয়েছি বাড়িতে, বা কেনার দরকার নেই। আপনারা নারকেল কিনে আনবেন, তার ছবড়াগুলোকে খুব ছোট ছোট করে কেটে, আর তারপরে যেটা হচ্ছে ধানের তুষ। দেখুন ধানের তুষ বা কোকোপিট যে কোনো একটা ব্যবহার করলেই হবে, ঠিক আছে? ধানের তুষ আর কোকোপিট দুটোর কিন্তু কাজ একই। আপনারা যাদের বাড়ির কাছে বা হাতের কাছে কোকোপিট পেলেন, ঠিক আছে, আর কোকোপিট যদি না পান তাহলে কিন্তু ধানের তুষ, বা যাদের কাছে ধানের তুষ পাওয়া যাচ্ছে তাদের কোকোপিট কেনার দরকার নেই। ধানের তুষ ওই একই কাজ করে, জল ধারণ ক্ষমতাটা ধরে রাখে। এরপরে দিয়ে যাচ্ছি শুকনো গোবর সার, কাউডাং, যেটা হচ্ছে কাউডাং কম্পোস্ট। শুকনো গোবর সার দিবেন, কিন্তু মিনিমাম 6 মাসের শুকনো হওয়া চাই। মানে যেটা হচ্ছে নতুন গোবর সার, নতুন গোবরটা কখনোই, কাঁচা গোবরটা কখনো ব্যবহার করা উচিত নয়। ওতে থাকে ইউরিয়া, ঠিক আছে? ইউরিয়ার পরিমাণ অনেকটা বেশি থাকে, এবং ওইটা কিন্তু গাছের শিকড়কে কিন্তু জ্বালিয়ে দেয়। তাই কাঁচা গোবর কখনোই দেবেন না, এবং বড় বড় ঢেলাগুলোকে যতটা সম্ভব পারবেন ভেঙে গুঁড়িয়ে নেবেন, বরঞ্চ আগের থেকে জলে ভিজিয়ে রাখবেন, তাহলে ওই গোবরের এগুলো চট করে গুঁড়ো করে দেওয়া যায়। এরপর বালি তো মেশাতেই হবে, আমি তো আগেই বলেছি, কারণ ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়। অ্যাডিনিয়াম গাছ বেশি জল পছন্দ করে না, অ্যাডিনিয়াম গাছ শুষ্ক মরুভূমি এলাকার গাছ, তাই বালি তো কিছুটা হলেও 10% হলেও বালি মেশাতেই হবে, এবং প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে, প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইটা কিন্তু আপনাদের দেখতে হবে, এবং এতে যদি কোনো পাথর থাকে, পাথরগুলোকে ফেলে দিতে হবে, বা ওই প্লাস্টিক টুকরো এগুলোকে ফেলে দিতে হবে। এরপরে যে কাজটা করতে হবে, এটাকে বসানো, টবের মাঝামাঝি জায়গায় বসাতে হবে। দেখুন কতটা উঁচুতে, এই যে শিকড়গুলো ছিল মাটির নিচে, এই যে মোটা মোটা অংশগুলো, শিকড়ের যে মোটা মোটা অংশগুলো, ওগুলোই তো দেখতে সুন্দর, ওইটাই ছিল মাটির নিচে, ওইটাকে আরও উপরে তুলতে, প্রত্যেক বছর একটু করে উপর দিকে তুলে দিতে হবে। এবং দেখুন এটাকে মাঝখানে রেখে তার চারপাশে কিন্তু আপনাকে এই সার মিশ্রিত যে মাটিটা, এই মাটিটা কিন্তু ভালো করে গেঁজে গেঁজে দিতে হবে, কিন্তু প্রত্যেকটা কিন্তু গেঁজে গেঁজে দিবেন, যাতে দেখুন গেঁজে 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 দেওয়া, বা এটাকে টবটাকে মাঝে মধ্যে মাটি দেওয়ার পর একবার করে মাটি দিলেন, আর টবটাকে একবার করে ঠুকলেন, তাহলে কি হবে না, ওই যে মাটির ভেতর যে একটা এয়ার গ্যাপ থাকে বা এয়ার পকেট থাকে, যত কম এয়ার পকেট থাকবে তত ফাঙ্গাস লাগার সম্ভাবনা কম। তাই আপনারা ভালো করে মাটিটাকে চেপে 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 একটু প্রেসার দিয়ে দিয়ে দেবেন, এবং মাটিটাকে যতটা সম্ভব পারবেন ভিতর দিকে ঢুকিয়ে নেবেন। এর অ্যাডেনিয়াম গাছ রোদ খুব পছন্দ করে, এটা মনে রাখবেন। অ্যাডেনিয়াম গাছ কিন্তু রোদ পছন্দ করে, তাহলে অ্যাডেনিয়াম গাছকে এই যে লাগানোর পর আমরা কিন্তু যতটা সম্ভব রোদে রাখবো, এর রৌদ্রোজ্জ্বল পরিবেশ কিন্তু ভালো থাকে। আর এই যে এই সার মিশ্রিত যে মাটিটা দিলাম, এরপর কিন্তু আর এখন সার দেওয়া চলবে না। অন্তত মানে 1 মাস পর, 1 মাস পর
বা দরকার হলে 2 মাস পরও আপনারা সার দেন। এই যে ফুল ফুটতে শুরু করবে, মার্চ থেকে যে ফুল ফুটতে শুরু করবে না, মার্চ থেকে ফুল ফুটতে একবারে অক্টোবর মাস পর্যন্ত ফুল ফুটবে। তখনও কিন্তু আপনারা প্রুনিং করতে পারেন, কিন্তু তখন এই রিপোর্টিংটা কিন্তু করা চলবে না। রিপোর্টিং কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই করে নিতে হবে। ঠিক আছে? ফেব্রুয়ারি মাসের এই টাইমটা রিপোর্টিংয়ের কিন্তু একবারই আদর্শ সময়। আর একেকটা অ্যাডেনিয়াম গাছ আপনারা যদি ভালো করে যত্ন করে রাখতে পারেন না, 30 বছর পর্যন্ত এরা ফুল দেয়। এবং প্রত্যেক 2 বছর অন্তর অন্তর আপনাকে তুলে তুলে এটাকে উঁচু উঁচু করে যেতে হবে। এবং জল দেবেন, দেখুন হাতে করে কিন্তু ছিপছিপানি, এই ছিপছিপানি এরকম করে জল দেবেন, বা যাদের ওই যে ফুটো ফুটো আওলা জারি আছে, সেই জারি দিয়ে জল ঢেলে দিবেন। একবারে মগে করে কিন্তু জল কখনোই ঢেলে দেবেন না, তাহলে কিন্তু মাটিগুলো গলে বাইরে বেরিয়ে যাবে এবং কী হবে, গাছটা কিন্তু একদিকে হেলে যাবে। গাছটা কিন্তু সোজা রাখতে হবে, গাছটা কিন্তু একদিকে যেমন হেলে যাওয়া উচিত নয়। এইভাবে কোনো একটা পাত্রের উপর রেখে তারপরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা কিন্তু জল দেবেন। প্রথম অন্তত যখন মাটিটা অন্তত বসে যাক, 1 মাস পর আপনারা উপর থেকে জল ঢালুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন প্রথম রিপোর্টিং করছেন, একবারে এগুলো লুজ মাটি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন লুজ মাটি, এই মাটিগুলো কিন্তু এখন জল দিলে গলে বাইরে বেরিয়ে যাবে। তাহলে এবং তার সঙ্গে যে সারটা দিয়েছেন, সেই সারটাও কিন্তু বাইরে গলে বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে অ্যান্টি ফাঙ্গালটা লাগিয়েছিলাম পাউডারটা, এই পাউডারটা কিন্তু কখনোই হচ্ছে না, মুছে যাচ্ছে না। আরে দেখুন তুলে দেখাচ্ছি, দেখুন ড্রেনেজ সিস্টেমটা কত সুন্দর হয়েছে। দেখুন জল একবারই গড়িয়ে, একটুও উপরে জল জমেছে? এক ফোঁটাও জল জমেছে? এক ফোঁটাও জল জমেনি। 1 ফোঁটা জল জমবে না। এত সুন্দর করে যেটা ড্রেনেজ সিস্টেমটা করা, যেটা হচ্ছে আপনার ড্রেনেজ সিস্টেমটা হচ্ছে এটার মানে 99% হচ্ছে ড্রেনেজ সিস্টেমের উপর গাছটা বেঁচে থাকবে। আপনারা যদি সার যদি নাও দেন, ঠিক আছে? ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো হয়, যেন গাছের গোড়ায় জল না জমে। এরপর দেখবেন কিছুদিন পর এখান থেকে মানে ছোট ছোট ডাল বের হবে, সেটাও আমি দেখাচ্ছি। আর এই কর্ডেক্সটা দেখবেন কত মোটা হবে, আগের থেকে আরও বেশি মোটা। হ্যাঁ, এরকম করে কিন্তু জল কখনোই দেবেন না। জল দেবেন একবারে হাতে করে জল দেবেন। আর এই জায়গাগুলো আপনারা যদি দেখেন যে হ্যাঁ অ্যান্টিফাঙ্গাল পরেও আপনারা ইচ্ছে করে লাগিয়ে নিতে পারেন, মানে যদি মনে হয় আর কি। ঠিক আছে? এর অক্টোবর যেটা বলছিলাম, অক্টোবরের সময়ও এটাকে প্রুনিং করা যায়। এই জায়গাগুলো অনেক মোটা হয়ে যাবে, এখানগুলোও অনেক মোটা হবে। আর অক্টোবরের সময়তেও প্রুনিং করা যায়, কিন্তু তখন রিপোর্টিং করা যাবে না। আর কি হচ্ছে, ওই যে কাটা অংশগুলোতে যেগুলো ফাঙ্গিসাইড লাগানো হয়েছে না, ওই কাটা অংশগুলোতে ফেভিকল বা নেল পালিশ একটু লাগিয়ে নেবেন। আর এটাকে রোদে রাখবেন, ঠিক আছে? এখন রোদে রাখবেন। এরপর দেখুন ডাল কাটার 20 দিন পর এর অবস্থাটা দেখুন, রেজাল্টটা আপনাদেরকে দেখাই। ডাল কাটার 20 দিন পর দেখুন রেজাল্টটা, ছোট্ট ছোট্ট পাতা বের হচ্ছে। তখন কিন্তু আনন্দটাই আলাদা। ছোট ছোট কিন্তু এই দেখুন ছোট্ট একটা এখান থেকে ব্রাঞ্চ বের হচ্ছে, এবং দেখুন একটা ডাল থেকে 2টো করে ব্রাঞ্চ বের হচ্ছে। আপনারা যখন পুরো গাছটা আমি দেখাবো না, একবারে শেষ পর্যন্ত যদি ভিডিওটা আপনারা দেখেন, একটু যদি বাদ না দিয়ে, তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটা ডাল থেকে 2টো করে, মানে কমপক্ষে 2টো করে ব্রাঞ্চ বের হচ্ছে। ব্রাঞ্চের সংখ্যা বেড়ে যাচ্ছে। ব্রাঞ্চের সংখ্যা বেড়ে যাওয়া মানেই হচ্ছে বেশি কুঁড়ি আসবে, বেশি কুঁড়ি এলেই বেশি ফুল ফুটবে। তাহলে এইগুলো হচ্ছে ডাল কাটার একটা এই যে দেখুন এখান থেকে বের হচ্ছে, এগুলো হচ্ছে ডাল কাটার একটা মানে কি বলবো ভালো ফল। ডাল তো কাটতেই হবে, না হলে অ্যাডেনিয়াম গাছের যদি আপনি ডাল না কাটেন, তাহলে এই যে লম্বা লম্বা হয়ে গাছটার একটা শোটাও নষ্ট হয়ে যাবে, আর খুব কম ফুল ফুটবে। যত বেশি ডাল কাটবেন অ্যাডেনিয়ামে, তত বেশি ফুল পাওয়া যাবে। তো এই জন্যে প্রুনিং করতে হয়। তাহলে প্রুনিং সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এদিকে দেখছেন কর্ডেক্সটা কতটা উপরে তুলে দিয়েছি, এবং দেখুন কি সুন্দর পায়ের মতন লাগছে না দুটো, সামনে মনে হচ্ছে দুটো পায়ের মতন। এই যে দেখতে পাচ্ছেন ডাল কাটার 1 মাস পর, অন্তত 1 মাস অপেক্ষা করার পর কত সুন্দর রেজাল্ট। একবারে সবুজ পাতা, একেবারে ঝলমল করছে, দেখতে পাচ্ছেন? এরপর আমি ফুলটাও দেখাবো। যখন ফুল হবে, আমি একটা পরের ভিডিও তৈরিও করা আছে, যে এই যে এটা কিন্তু আমার
এই বছরের নয়, এটা কিন্তু আমি আগের বছরের ভিডিও, ঠিক আছে? মনে রাখবেন এটা আমার আগের বছরের ভিডিও। এখনও কিন্তু এইটা রেডি হয়নি এভাবে। আপনাদেরকে দেখানোর জন্য আমি 1 বছর ধরে অপেক্ষা করে আছি। 1 বছর আগেই কিন্তু আমি ভিডিওটা তৈরি করে ফেলেছি। এখন শুধুমাত্র আমি এটা আপনাদের এখানে ইউটিউবে আপলোড করছি। দেখতে পাচ্ছেন মাটিগুলো পুরো একদম বসে গেছে এবং দেখুন পায়ের মতন সুন্দর একটা শেপ তৈরি হয়েছে এবং ব্রাঞ্চে ভর্তি সবুজ পাতা। দেখুন 5 থেকে 7 দিন আমি ঝুলিয়ে রেখেছিলাম, মনে আছে? 1 মাস আগে। তাহলে 1 মাস পর রেজাল্টটা বুঝতে পারছেন কত সুন্দর রেজাল্ট তৈরি হচ্ছে। তো অনেক কিছু আপনাদের সঙ্গে আলোচনা করলাম, অনেক কিছু শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং এই ভিডিওতে অ্যাডেনিয়াম ছাড়াও আরও অন্যান্য গাছের সম্পর্কেও বিশদ আলোচনা করা হয়েছে। আপনারা পাশে থাকুন, বিভিন্ন কমেন্ট করে জানতে চান যে কি করতে হবে, যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই জানবেন। তো এইভাবে চ্যানেলকে একটু সাপোর্ট দিয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকুন, সঙ্গে থাকুন। এরপর আমি নিয়মিত এরকম ভিডিও প্রায় দিয়েই থাকব। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।